আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন, পড়াশোনা করছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো জৈব রসায়নের অনুধাবনমূলক প্রশ্ন সমাধান লেকচার 6 এ তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই লেকচারে আমি এই 4টা কোশ্চেন সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো দেখো লেকচার কোশ্চেন নাম্বার 16 তে কি বলা হচ্ছে যে মিথাইল অ্যামিন অ্যানিলিনের চেয়ে অধিক আমার কি ক্ষারধর্মী, ব্যাখ্যা করো। তো আমরা ফার্স্টে কি করব, মিথাইল অ্যামিন আর অ্যানিলিনটা বোর্ডে লিখে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো দেখো আমরা মিথাইল অ্যামিন আর অ্যানিলিনকে বোর্ডে লিখে ফেললাম। তো এগুলো আমরা জানি এগুলো হচ্ছে আমার ক্ষারধর্মী। তো ক্ষারধর্মী হলে এগুলা ক্ষারকের বৈশিষ্ট্য কি? ক্ষারকের বৈশিষ্ট্য হচ্ছে আমার এসিড থেকে H+ কি করবে, রিসিভ করবে, রিসিভ করে আমার কোনো একটা যৌগ গঠন করবে, তাই না? অর্থাৎ আমরা এই যে একটা H+ এসিড থেকে H+টা নিলাম, এই H+টা আমার এই মিথাইল অ্যামিন আর অ্যানিলিনের মধ্যে কে কত দ্রুত বা কে কত তাড়াতাড়ি রিসিভ করতে পারে তার ভিত্তিতেই কিন্তু আমরা বলবো যে কোনটা বেশি ক্ষারধর্মী হবে। অর্থাৎ যে যত তাড়াতাড়ি আমার H+টা রিসিভ করবে বা রিসিভ করার প্রবণতা যার যত বেশি, সে আমার তত বেশি কি হবে, ক্ষারধর্মী হবে। তো আমরা দেখি কার প্রবণতা এখানে বেশি। তো আমরা যদি কোশ্চেনে আমাদের বলাই আছে, কি বলা আছে যে আমার এই যে মিথাইল অ্যামিনের ক্ষারধর্মী, আমার ক্ষারধর্মিতা কি হবে, অ্যানিলিনের চেয়ে বেশি হবে। অর্থাৎ আমার মিথাইল অ্যামিনের বেসিসিটি গ্রেটার দেন আমার কি অ্যানিলিন। তো এটা কিভাবে হয় আমরা জিনিসটা একটু বুঝি। তো দেখো যে মিথাইল অ্যামিনে আমার একটা কি আছে, মিথাইল গ্রুপ আছে। তো আমরা একটু জেনে রাখি যে আমাদের যে মিথাইল ইথাইল বা অ্যালকাইল যে গ্রুপগুলো আছে, অ্যালকাইল গ্রুপগুলো হচ্ছে আমার কি ইলেকট্রন ডোনার গ্রুপ। কি বললাম আমরা, অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন দাতা বা ইলেকট্রন ডোনার গ্রুপ। অর্থাৎ এই অ্যালকাইল গ্রুপগুলো যার সাথে যুক্ত থাকবে তাকে এরা কি করবে, ইলেকট্রন দিবে। অর্থাৎ তোমার কাছে অনেক টাকা পয়সা আছে, তুমি কি করবা, দান করবা যাদের কাছে কম আছে। বিষয়টা এরকম যে ওদের কাছে ওরা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। ওরা কি করবে, আমার এই যে নাইট্রোজেনের সাথে যুক্ত আছে, নাইট্রোজেনকে কি করবে, ইলেকট্রন দিবে। তো এখানে আমার অলরেডি একটা লোন পেয়ার ইলেকট্রন আছে। এই আমার মিথাইল মূলকটা আবার এই নাইট্রোজেনে কি করবে, ইলেকট্রন পুশ করবে। তো ইলেকট্রন পুশ করলে দেখো তো কি হবে, আগে যে ইলেকট্রন ছিল এখন আবার ইলেকট্রন দিছে, তার মানে ইলেকট্রনের ঘনত্বটা এখানে কি হবে, বাইরে যাবে না? অবশ্যই বেড়ে যাবে। তো ইলেকট্রনের ঘনত্ব যদি বেড়ে যায়, তো ইলেকট্রনের ঘনত্ব বাড়া মানে কি, ইলেকট্রনের ঘনত্ব বাড়া মানে হচ্ছে আমার পজিটিভের ঘনত্ব কম। ইলেকট্রনের ঘনত্ব যত বাড়বে পজিটিভের ঘনত্ব তত কম থাকবে। তো পজিটিভের ঘনত্ব কম থাকলে আমাদের তত তাড়াতাড়ি আমার কি করবে, পজিটিভ বা প্রোটনটা এই মিথাইল অ্যামিনটা কি করবে, রিসিভ করবে। অর্থাৎ এইখানে আমাদের মিথাইল অ্যামিনে আমাদের ইলেকট্রন ঘনত্ব বাড়ার সাথে সাথে এর কি বাড়তাছে, এর হচ্ছে প্রোটন রিসিভের ক্যাপাসিটি বাড়তাছে। কেন বাড়তাছে আমরা বললাম, এর মধ্যে আমার ইলেকট্রনের ঘনত্ব বাড়তাছে। তো ইলেকট্রনের ঘনত্ব বাড়লে আমার প্রোটনের ঘনত্ব কম, তো যেটার ঘাটতি আছে সেটাই তো তাড়াতাড়ি রিসিভ করতে যাবে। এই কারণে আমার মিথাইল অ্যামিনটা কি করে, যে H+টা দ্রুত রিসিভ করে। কার তুলনায়, অ্যানিলিনের তুলনায়। তো আমরা এখন দেখি তো আসলে অ্যানিলিনের মিথাইল অ্যামিনের চেয়ে কেন ধীরে ধীরে আমার এই যে H+টা রিসিভ করে। তার কারণ হচ্ছে দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো, অ্যানিলিনে আমার কি আছে, একটা লোন পেয়ার ইলেকট্রন আছে। অ্যানিলিনের এই লোন পেয়ার ইলেকট্রনটা আমার কি করে, এই যে রেজোনেন্সে অংশগ্রহণ করে। তো রেজোনেন্সে অংশগ্রহণ করলে, যদি রেজোনেন্সে অংশগ্রহণ করে, ফলে আমার এইখানে নাইট্রোজেনের কি হয়, নাইট্রোজেন থেকে আমার ঘনত্বটা কমে যায়। আমি যদি একটু আলাদাভাবে দেখাই তোমাদের, এই যে এই লোন পেয়ার ইলেকট্রনটা ও কি করে, ওইখানে পুশ করে। পুশ করলে তো এইখান থেকে নাইট্রোজেন থেকে ইলেকট্রনের ঘনত্ব কমে গেল। তো ইলেকট্রনের ঘনত্ব কম, ইলেকট্রনের ঘনত্ব কম মানে কি, প্রোটনের ঘনত্ব বাইরে যাওয়া। তো প্রোটনের ঘনত্ব যদি এখানে বেশি থাকে, বাইরে থেকে আরেকটা প্রোটন আসলে কেউ তাড়াতাড়ি রিসিভ করতে চাবে? ওর তো এটার তো প্রয়োজন নাই, যেহেতু আমার ইলেকট্রনের ঘনত্ব কমে গেছে, তার মানে প্রোটনের ঘনত্ব এখানে বেশি। তো প্রোটনের ঘনত্ব বেশি হলে স্বভাবতই কি করবে না, যে একটা H+ আসলে এত তাড়াতাড়ি, অর্থাৎ মিথাইল অ্যামিনের মতো এত তাড়াতাড়ি কি করবে না, রিসিভ করবে না। তো আসলে কারণটা বুঝতে পারছো। যদি আমরা আরেকবার হাইলাইটস করি জিনিসটা, আমরা বললাম কি যে মিথাইল অ্যামিন অ্যানিলিনের চেয়ে বেশি ক্ষারধর্মী। কেন?
তো আমরা বললাম যে এই যে মিথাইল অ্যামিনে আমার কি আছে, মিথাইল গ্রুপ আছে। মিথাইল গ্রুপ হচ্ছে আমার কি ইলেকট্রন দাতা বা ইলেকট্রন ডোনার গ্রুপ। তো ইলেকট্রন দাতা বা ইলেকট্রন ডোনার গ্রুপ হলে এটা আমার কি করবে, নাইট্রোজেনকে যে ইলেকট্রন দিল, ফলে নাইট্রোজেনে আমার ইলেকট্রনের ঘনত্ব বাইরে আসবে। ইলেকট্রনের ঘনত্ব বাড়া মানে কি এখানে আমার যে পজিটিভের ঘাটতি কম আছে, ইলেকট্রনের ঘনত্ব বাড়া মানে হচ্ছে যে পজিটিভের ঘনত্ব আমার কম। তো পজিটিভের ঘনত্ব যত কম তত বেশি আমার কি চাবে, পজিটিভটা নিতে চাবে। এই কারণে এটা আমার মিথাইল অ্যামিনটা দ্রুত রিসিভ করতেছে। অপরদিকে অ্যানিলিনের ক্ষেত্রে কি ঘটতেছে, অ্যানিলিনের ক্ষেত্রে আমার এই যে লোন পেয়ার ইলেকট্রনটা সেটা আমার বেনজিনের যে রেজোন্যান্স কাঠামো সেটাতে অংশগ্রহণ করবে, ফলে আমার এই যে নাইট্রোজেন থেকে আমার ইলেকট্রন কমে গেল, অর্থাৎ আমাদের ইলেকট্রনের ঘনত্ব কমে গেল। নাইট্রোজেনের ইলেকট্রনের ঘনত্ব কমা মানে এখানে প্রোটনের ঘনত্ব বাইরে গেছে। তো প্রোটনের ঘনত্ব বাইরে গেলে কি হবে, যেহেতু প্রোটনের ঘনত্ব বাইরে গেছে তার মানে স্বভাবতই ও একটা প্রোটন আসলে এত তাড়াতাড়ি রিসিভ করতে চাবে না, রিসিভ করবে কিন্তু একটু দেরি হবে। কার তুলনায়, মিথাইল অ্যামিনের তুলনায়। এই কারণে আমরা কি বলতেছি, এই কারণে আমরা বলতেছি যে মিথাইল অ্যামিন অ্যানিলিনের চেয়ে কি বেশি ক্ষারধর্মী। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো পরের কোশ্চেনটা দেখো আমার সিমিলার টাইপ কোশ্চেন, যে ইথাইল অ্যামিন অ্যামোনিয়া অপেক্ষা অধিক ক্ষারীয় কেন। সিমিলার টাইপ কোশ্চেন, আমরা সিমিলার রিজন দিয়ে ব্যাখ্যা করব। তো দেখো আমাদের 17 নম্বর কোশ্চেনটায় আমরা কি বলতেছিলাম যে ইথাইল অ্যামিন অ্যামোনিয়া অপেক্ষা অধিক ক্ষারীয়, অর্থাৎ আমরা যদি C2H5NH2, তো দেখো আমাদের ইথাইল অ্যামিন অ্যামোনিয়া অপেক্ষা আমরা কি বলতেছিলাম যে ইথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা অ্যামোনিয়া অপেক্ষা কি বেশি। তো কেন বেশি, আগেরটা রিজনই এই যে আমাদের একটা কি আছে, অ্যালকাইল গ্রুপ আছে। এই অ্যালকাইল গ্রুপটা আমার কি করবে, অ্যালকাইল গ্রুপটা আমাদের নাইট্রোজেনকে কি করবে, ইলেকট্রন সাপ্লাই করবে। তো ইলেকট্রন সাপ্লাই করলে নাইট্রোজেনে আমার কি হবে, ইলেকট্রনের ঘনত্ব বাইরে যাবে। ইলেকট্রনের ঘনত্ব বাড়া মানে কি, আমার প্রোটনের ঘনত্ব কম আছে। তো একটা বাইরে থেকে প্রোটন আসলে ও তাড়াতাড়ি বা ইজিলি সেই প্রোটনটা রিসিভ করবে। আর আমরা জানি যে প্রোটন রিসিভ করে সে হচ্ছে ক্ষার, আর যে প্রোটন প্রদান করে সে হচ্ছে কি অ্যাসিড। তো যেহেতু এ তাড়াতাড়ি রিসিভ করতেছে তার মানে ক্ষারধর্মিতা কি অবভিয়াসলি বেশি হবে। কিন্তু আমরা যদি অ্যামোনিয়াতে দেখি, এই অ্যামোনিয়াতে আমার 3টা হাইড্রোজেন আছে, আর হাইড্রোজেনগুলো কি কোনো ইলেকট্রন দিতে পারবে, পারবে না। তো হাইড্রোজেন যেহেতু আমার কোনো ইলেকট্রন দিতে পারবে না, তার মানে ক্ষারধর্মিতা স্বভাবত যেমন আছে তেমনই থাকবে। আর এটার তুলনায় আমরা যদি ইথাইল অ্যামিনে দেখি, ইথাইল অ্যামিনে যেহেতু আমার একটা অ্যালকাইল গ্রুপ আছে, সেই জন্য এটা আমার ইলেকট্রন সাপ্লাই করবে, ফলে আমার নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, এবং নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বাড়ার সাথে সাথে প্রোটন রিসিভিং ক্যাপাসিটিটাও বেড়ে যাবে। এই কারণে আমরা বলতেছি যে ইথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা কি আমার অ্যামোনিয়া অপেক্ষা বেশি। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছো তোমরা। তো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা যাই, তো পরবর্তী কোশ্চেনটা দেখো আমরা কি বলতেছিলাম, আমরা বলতেছিলাম যে ফর্মিক অ্যাসিড অপেক্ষা আমার ইথানোয়িক অ্যাসিড দুর্বল কেন। ফর্মিক অ্যাসিড অপেক্ষা ইথানোয়িক অ্যাসিড দুর্বল কেন। তো এই কোশ্চেনটা সলভের জন্য, অর্থাৎ কোন অ্যাসিড কত বেশি দুর্বল বা কত সবল, সেই জিনিসটা আমরা কিভাবে এক্সপ্লেইন করব। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা এদের গ্রাফিক ফর্মটা একটু এঁকে নেই। তো দেখো ফর্মিক অ্যাসিডকে যদি আমরা সাজাই এরকম হয়। তো এই যে আমরা ফর্মিক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিডের আমরা গাঠনিক ফর্মটা এঁকে ফেললাম। তো দেখো আগে আমরা ফার্স্টে ইথানোয়িক অ্যাসিডটা নিয়ে এক্সপ্লেইন করি, তো এটা বুঝলে বুঝা ফেলবো যে এটা আমার কেন এটার তুলনায় সক্রিয়। তাহলে এই যে আমাদের অ্যাসিডের সক্রিয়তা কি কখন হ্রাস পায় বা কখন বৃদ্ধি পায়। তো আমাদের অ্যাসিডের সক্রিয়তা দেখো, আমাদের এই যে ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের যদি আমরা একটু চিন্তা করি, এই যে অক্সিজেন আর কার্বনের মধ্যে যদি আমরা চিন্তা করি, দেখো কার্বনের তড়িৎ ঋণাত্মকতার বিষয়ে এইখানে ইলেকট্রনটা নিজের দিকে টান মারবে, তার মানে আংশিক ঋণাত্মক, আর এই কার্বনটা কি হবে আংশিক ধনাত্মক, তাই না। তো এই যে কার্বনের তো আংশিক ধনাত্মক, তো আংশিক ধনাত্মক হওয়ার কারণে আমাদের কি হয়, দেখো আমাদের এই ধনাত্মকের পরিমাণ, তো আমাদের এই ইথানোয়িক অ্যাসিডে কি আছে, একটা আমার মিথাইল গ্রুপ আছে। মিথাইল গ্রুপ আমার কি করবে, এই কার্বনে ইলেকট্রন পুশ করবে।
তাই না? যেহেতু কার্বনের সাথে মিথাইল গ্রুপটা আছে, কার্বনে ইলেকট্রন পুশ করবে। তো কার্বনে ইলেকট্রন পুশ করলে কি হবে দেখো তো, আমাদের এই পজিটিভের পরিমাণটা কি হবে, কমে যাবে না? তো পজিটিভের পরিমাণ যত কমে, আমরা একটু মনে রাখবো যে অ্যাসিডের ক্ষেত্রে আমাদের এই যে কেন্দ্রীয় পরমাণু বা কার্বন পরমাণুর পজিটিভের ঘনত্ব যত কমবে, সেটার অ্যাসিডিটি তত কমে। কেন কমে? কারণ এই যে আমরা এখান থেকে ইলেকট্রন দিতাছি, পজিটিভ মানে কি ইলেকট্রনের ঘাটতি, তো ইলেকট্রন দিতাছি মানে কি ইলেকট্রনের ঘাটতিটা কিছুটা পূরণ হইতাছে, তাই না? তো ইলেকট্রনের ঘাটতি যদি পূরণ হয়, তাহলে আমাদের এই কার্বনে পজিটিভের ঘাটতিও কি হইতাছে, ইলেকট্রনের ঘাটতি পূরণ হইতাছে, তার মানে পজিটিভের ঘাটতি বাড়তাছে। তো আমরা কি বললাম যে মিথাইল গ্রুপটা এই কার্বনে ইলেকট্রন পুশ করতেছে, পুশ করলে আমাদের পজিটিভের ঘাট ইলেকট্রন ঘনত্ব বাড়তাছে। তো ইলেকট্রন ঘনত্ব বাড়লে আমাদের কি হবে দেখো, আমাদের পজিটিভের চার্জ হ্রাস পাবে। পজিটিভ চার্জ হ্রাস পাইলে আমাদের কি হয়, যে ওএইচ বন্ধনের যে আমার ওএইচ বন্ধনের যে আয়নীকরণ, সেই আয়নীকরণটাও আমার কি হয়, হ্রাস পায়। তো আয়নীকরণ হ্রাস পেলে আমাদের কি হয়, ওএইচ এই আমাদের ইথানোয়িক অ্যাসিডের যে আয়নীকরণ বা কে এর মান আছে, সেই কে এর মানটাও আমার কি হয়, হ্রাস পায়। কার তুলনায়? এই যে আমার ফর্মিক অ্যাসিডের তুলনায়। এই কারণে আমরা বলতেছি কি যে ইথানোয়িক অ্যাসিড হচ্ছে আমার ফর্মিক অ্যাসিড অপেক্ষা দুর্বল অ্যাসিড। তো আমরা যদি একটু এদের কে এর মানটা দেখি, CH3 COOH এর কে তো দেখো ইথানোয়িক অ্যাসিডের কে এর মান হচ্ছে 1.8 × 10⁵, আর ফর্মিক অ্যাসিডের কে এর মান হচ্ছে কত, বা বিয়োজন ধ্রুবকের মান কত, 1.8 × 10⁴। তো আমরা একটা জিনিস জানি, কি জানি, যে আমার কে এর মান যত বেশি হয়, তার অ্যাসিডিটি বা অম্লত্ব তত বেশি হয়। তো যেহেতু আমার ফর্মিক অ্যাসিডের কে এর মান কত বেশি ইথানোয়িক অ্যাসিডের তুলনায়, তাই ইথানোয়িক অ্যাসিড অপেক্ষা আমার ফর্মিক অ্যাসিডটা কি অধিক অম্লীয়। তো আমরা যদি কোশ্চেনটা আরেকবার একটু হাইলাইটস করি, তো আমরা কি বলতেছিলাম যে আমাদের ফর্মিক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিড দুইটার আমরা কম্পেয়ার করতেছি, যে আসলে কোনটা আমার অধিক অম্লীয় বা কোনটা আমার অধিক কি কম অম্লীয়, কোনটা অধিক অম্লীয় আর কোনটা কম অম্লীয়। তো আমরা বললাম কি যে ফর্মিক অ্যাসিড হচ্ছে আমার ইথানোয়িক অ্যাসিড অপেক্ষা অধিক অম্লীয়, অর্থাৎ ফর্মিক অ্যাসিডের অম্লতা আমার ইথানোয়িক অ্যাসিড অপেক্ষা বেশি। কেন বেশি? তো আমরা এই জিনিসটা বোঝার জন্য ইথানোয়িক অ্যাসিড দিয়ে এক্সপ্লেন করলাম, যে আমাদের এখানে কি আছে, একটা মিথাইল গ্রুপ আছে। মিথাইল গ্রুপ কি করে, ইলেকট্রন দেয় যার সাথে যুক্ত থাকে। তো আমার এই যে কার্বনের সাথে আমার মিথাইল গ্রুপটা যুক্ত, মানে কি আমার এই কার্বনকে ইলেকট্রন দিল। তো ইলেকট্রন দিলে এখানে আমার পজিটিভ যে পরিমাণ আছে ইলেকট্রন দেওয়ার ফলে কি আমার ইলেকট্রনের ঘনত্বটা, ইলেকট্রনের যে ঘাটতিটা কিছুটা পূরণ হলো, তাই না? তো ইলেকট্রনের পরিমাণ যদি বাড়ে, তার মানে পজিটিভটা আমার আরো কি হবে, কমবে। অর্থাৎ পজিটিভ চার্জ যত হ্রাস পায়, পজিটিভ চার্জ হ্রাসের সাথে সাথে আমার এই যে OH এর যে আয়নীকরণ, সেই আয়নীকরণ হ্রাস পায়। তো OH এর আয়নীকরণ হ্রাস পাওয়ার সাথে সাথে আমার কি হয়, পুরো যৌগটার অর্থাৎ পুরো অ্যাসিডটার আমার কি হয়, আয়নীকরণ বা কে এর মান কি হয়, হ্রাস পায়। হ্রাস পায় কত, এটার আয়নীকরণ বা কে এর মানটা কত, ইথানোয়িক অ্যাসিডের 1.8 × 10⁵। অপরদিকে আমরা যদি ফর্মিক অ্যাসিডটা দেখি, এখানে কোনো কি না ইলেকট্রন ডোনার গ্রুপ নাই, অর্থাৎ আমার যা হাইড্রোজেন আছে, মিথাইল, ইথাইল, প্রোপাইল বা বিউটাইল, এসব মূলক নাই, অ্যালকাইল মূলক নাই। ফলে এখান থেকে আর আমার এইখানে যে আমার পজিটিভ চার্জের পরিমাণ, সেই পরিমাণই থাকে, এখানে কোনো হ্রাস বা বৃদ্ধি ঘটে না। এই কারণে দেখা যায় কি ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিটি বা অম্লত্ব আমার কি হয়, ইথানোয়িক অ্যাসিডের তুলনায় কি হয়, বেশি হয়। তো আশা করি বুঝতে পারছো। তো পরের কোশ্চেনটা দেখো, তো আমরা কি বললাম যে জৈব যৌগে কার্বক্সিলিক মূলক কিভাবে শনাক্ত করব। এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। তো আমরা এটা দুইটা ভাবে করতে পারি, দুইটা শনাক্তকারী পরীক্ষার মাধ্যমে আমরা করতে পারি। একটা হচ্ছে কি লিটমাস পরীক্ষা, আর একটা হচ্ছে কি আমার সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা। তো ফার্স্টে যদি আমরা দেখি যে লিটমাস পরীক্ষাটা দেখি,
তো এটা দেখো আমার এটা ফার্স্ট আমরা কি বলতে পারি, নাম্বার 1 হচ্ছে আমার লিটমাস পরীক্ষা। তো লিটমাস পরীক্ষা দেখো আমাদের যে ইথানোয়িক অ্যাসিড জলীয় দ্রবণে আমার কি করে একটা H+ ত্যাগ করে। তো একটা H+ ত্যাগ করলে আমাদের কি দেখো আমার CH3COO- আয়ন আর হচ্ছে আমার হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়। কি হচ্ছে এখানে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হচ্ছে। তো এই হাইড্রোনিয়াম আয়নটা আমার নীল লিটমাসকে কি করে, লাল করে। আর আমরা জানি কি অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে কি এটা আমার নীল লিটমাসকে লাল করবে। তো এই পরীক্ষাটার মাধ্যমে আমরা বুঝতে পারি কি যে আমার এখানে COOH মূলক অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড মূলক কি আছে। তো 2 নাম্বার পরীক্ষাটা হচ্ছে কি আমার সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা। 2 নম্বরে আমরা কি বললাম যে সোডিয়াম বাইকার্বনেট সহ পরীক্ষা। তো আমরা যখন এই যে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের 5% দ্রবণ নিব তখন আমাদের দেখা যাবে সেখানে কি হবে, দেখো কি হয় CH3 তো দেখো 2 নাম্বার পরীক্ষাটা হচ্ছে কি আমার সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ সহ পরীক্ষা। তো আমরা কি বললাম যখন আমরা এই যে COOH মূলক যুক্ত কোনো অ্যাসিডে আমরা সোডিয়াম বাইকার্বনেট 5% দ্রবণটা অ্যাড করব বা মিশ্রিত করব তখন আমার সেখানে দেখা যাবে কি হবে আমার এই যে সোডিয়াম ইথানয়েড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি তৈরি হবে। তো এই কার্বন ডাই অক্সাইডটা যখন আমরা চুনের পানির মধ্যে চালনা করব তো সেখানে আমার ক্যালসিয়াম কার্বনেট দ্রবণ আর পানি তৈরি হবে, অর্থাৎ আমাদের চুনের পানিটা কি হবে, চুনের পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে অবক্ষেপটা সেটা আমার কি হবে, দূরীভূত হয়ে যাবে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি কি যে আমাদের দ্রবণে কি ছিল, COOH মূলক ছিল। তো আশা করি বুঝতে পেরেছো। আর কোনো কিছু না বুঝে থাকলে কমেন্টে জানাবা, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবা। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।